গণিতের একটা টপিক। তো কথা না বলে চলো ক্লাসটা শুরু করি আমরা। হ্যাঁ, দ্বারা নিয়ে যেটা আলোচনা করবে এটা তোমাদের অধ্যায় হচ্ছে 13.1। এই 13.1 চ্যাপ্টারটাতে আমরা যখন কথাবার্তা বলি, তো যে সকল শিক্ষার্থী নবম শ্রেণীতে আছে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে দ্বারাটা কি। কারণ তোমাদের সবচেয়ে কমন টপিকগুলোর মধ্যে এই টপিকটা পড়ে নাই, আমরা আগে এই টপিকটা পড়ি নাই। যারা দশম শ্রেণীতে আসো তাদের হয়তো প্রশ্ন আসতে পারে, এই টপিকটা তোমরা জানো ভালো করে, তো তারা একটু ধৈর্য ধরবে, কারণ তোমাদের অঙ্কগুলো তো আসতেছে। আমি একটু বেসিকটা প্রথমে আলোচনা করবো। তো আজকে আমার আলোচনা সূচি হচ্ছে, প্রথমে হচ্ছে দ্বারা নিয়ে কথাবার্তা বলা, তারপর হচ্ছে ধারণা করা, তারপর হচ্ছে সূত্রাবলী, তারপর হচ্ছে অনুশীলনী। তো আমি 1 বাই 1 এই আলোচনাটা পুরোটা শেষ করবো। আশা করছি তোমরা আমার সাথেই থাকবা। দেখো, প্রথম কথাটা হচ্ছে দ্বারা নিয়ে যদি কোনো কথা বলি, তাহলে কোনো অনুক্রমে পরপর দুটি সংখ্যার প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে পরপর দুটি সংখ্যার মাঝে যোগ চিহ্ন দিয়ে লেখাটা পদ্ধতিটা হচ্ছে দ্বারা। অর্থাৎ এইখানে মধ্যখানে তুমি যোগ ছাড়া কোনো চিহ্ন দিয়ে ধারাটা লিখতে পারবা না। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, কথা আসতে পারে অনুক্রমটা কি জিনিস। যেহেতু স্যার আপনি বললেন অনুক্রমের পরপর পরবর্তী সংখ্যাগুলোর মাঝামাঝি যোগ চিহ্ন দিয়ে ধারাটা প্রকাশ করে, তাহলে তোমার প্রশ্ন আসতে পারে অনুক্রমটা কি জিনিস। দেখো, সসীম ধারা থেকে তিনটা পার্ট আসে। প্রথম পার্টটা হচ্ছে আমার অনুক্রম, আর বাকি দুটো পার্ট হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এখন তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে সমান্তর ধারা গুণোত্তর ধারাটা কি হইতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি এই যে ধারাটা লিখবো, এই ধারার অনুক্রমের পার্থক্য বা অনুক্রম পদগুলোর যে একটা বিশেষ সিকোয়েন্স থাকে, ওই সিকোয়েন্সটাই হচ্ছে কি, বিশেষ করে এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো প্রশ্ন আসতে পারে অনুক্রমটা কি বা অনুক্রম কখন আমরা বুঝবো এটা অনুক্রম। আসো আমি হেডিংসটা মুছে ফেলি, যেহেতু আমি অনুক্রম নিয়ে কথা বলবো। অনুক্রম তোমাদের বইতে শুরুতেই একটা অনুক্রমের সংখ্যা দেওয়া আছে। সংখ্যাটা হচ্ছে এরকম, কোন ধারার প্রথম পরবর্তী দুটি সংখ্যার মাঝামাঝি সমান পার্থক্য বা পদকের পদ সময় পার্থক্যটাই হচ্ছে অনুক্রম। তা আমরা এই কঠিন কথাটাতে যাবো না, সহজ কথা হচ্ছে আমি এখানে একটা সম্ভাব্য ধারা লিখি। খেয়াল করো, আমি 5টা 6টা সংখ্যা লিখছি। এখন এই সংখ্যাগুলো একটা সুন্দরভাবে বিশেষ ক্রমে সজ্জিত আছে। আমি যে সংখ্যাগুলো এইভাবে লিখতাম, লাইক এভাবে লিখতাম, তাইলে দেখো এখানে তোমার প্রথম প্রশ্ন আসতে পারে যে এখানে প্রথম দুটো সংখ্যা ছিল ক্রমিক সংখ্যা, বা পরবর্তী সংখ্যাগুলো দেখো 3 5 7। কিন্তু সত্যি কথা বলতে গেলে এটাও একটা সিকোয়েন্স, এটাও একটা অনুক্রম। এখন প্রশ্ন আসতে পারে কি হবে স্যার। খেয়াল করো, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। এখন তোমার প্রশ্ন আসতে পারে এই মৌলিক সংখ্যাটা কি ধারা হবে না এটা ধারা হবে না। এটা হবে একটা সিরিজ, কিন্তু এটা ধারার মধ্যে পড়বে না, কোনো ধারার মধ্যে পড়বে না। প্রশ্ন আসতে পারে কেন ধারা হবে না। কারণ হচ্ছে অনুক্রমের সংখ্যাটা হচ্ছে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হইতে হবে। এখন তুমি এখানে খেয়াল করো, এখানে পার্থক্য 1, এখানে পার্থক্য 1, বাট এখানে পার্থক্যটা হচ্ছে কত 2। কিন্তু তুমি যদি উপরের সংখ্যাটাতে খেয়াল করো, প্রতি ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে আমার 1। অর্থাৎ এরকম একটা একই ধরনের পার্থক্য পাশাপাশি দুইটি পদের। আমি যদি মধ্যখানে পদটা এখানে 3 ধরি, তাহলে প্রশ্ন আসতে পারে 3 এর আগের সংখ্যা থেকে পার্থক্য কত 1, এবং 3 এর পরের সংখ্যা থেকে পার্থক্য কত তাও 1। তাইলে প্রথমটা ধারার আন্ডারে পড়ছে এবং সেটা সমান্তর অথবা গুণোত্তর দ্বারা যে কোনো একটা ধারা হবে, কিন্তু পরেরটাও ধারার আন্ডারে পড়ছে, তবে সেটা সমতার ক্ষেত্রে পড়ছে। কথাটা ক্লিয়ার কিনা। এই জাতীয় ধারাগুলো সাধারণত মানসিক দক্ষতা প্রয়োগ করা হয়, এটা তোমাদের প্রয়োজন নাই। তাই আমি এই জাতীয় ধারা নিয়ে আলোচনা করবো না। আমি আজকে আলোচনা করবো হচ্ছে তোমাদের সমান্তর ধারা নিয়ে, আর পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তা আমি ডিরেক্ট সমান্তর ধারাতে চলে যাচ্ছি। আর যদি ধারা নিয়ে কোনো প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাই দিবা, আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর অনুক্রম সংখ্যাটাও তোমাদের বইতে আছে এবং ধারা নিয়েও প্রথম কথাটা তোমাদের বইতে আছে। তো চলো আমরা আজকে 13.1 আমাদের যে টপিক, সেই টপিকে প্রবেশ করি। আর 13.1 নিয়ে আমি আলোচনা করি। তাহলে ইতিমধ্যে তুমি যখন আলোচ্য টপিক দেখো, তাহলে আমার হচ্ছে যে তোমার ধারাটাও শেষ, ধারণাটাও আশা করি দিয়ে দিছি। তো এখন প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো দুইটা ধারার মধ্যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা আমাদের সেটা চিনতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে এটা সমান্তর ধারা অথবা এটা গুণোত্তর ধারা। আসো আমি দুইটা ধারা লিখি, তারপরে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে এটা সমান্তর ধারা এটা গুণোত্তর ধারা। আমি লিখলাম হচ্ছে ধরো যে আমি লিখলাম যে ধরো যে 1 + 2 + 3 + 4 + 5 +... আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এটা কি। আমি প্রথমেই বলছিলাম ধারণাতে ধারা মানে হচ্ছে দুইটা অনুক্রমের মাঝামাঝি যোগ ছিল।
তো আমি দুটো অনুক্রমের মাঝামাঝি যোগ চিহ্ন দিলাম। ইভেন তাদের দুটার মধ্যে যে পার্থক্যটা সেম। তো তোমার প্রশ্ন আসতে পারে এই যে একটা সিকোয়েন্স লিখছি আমি, যেটা মধ্যখানে প্লাস চিহ্ন ছিল, অর্থাৎ এটাই হচ্ছে বেসিক্যালি আমার দ্বারা। এখন দ্বারাটা এখানে অসীম কেন দিলাম, প্রশ্ন আসতে পারে স্যার দ্বারাটা অসীম কেন। এখন এই দ্বারা অসীম থাকবে এবং এখানে একটা n থাকবে, এই n সংখ্যক পদটাই আমাকে নির্ণয় করতে হবে। দ্বারা সিকোয়েন্সটা হচ্ছে এটা, অসীম পদ থাকবে, অসীম পদের মধ্যে এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে। ধরো এখানে 50 দিতে পারে, 100 দিতে পারে, 300 দিতে পারে, 302 দিতে পারে, যে কোনো একটা নাম্বার তোমাকে দিবে। সেই নাম্বারটা পিক করে ওইটার পদ সংখ্যা অথবা সমষ্টি তোমাকে বের করতে হবে। তো এটা এখন এই প্রশ্নটা দেখে আমাকে বুঝতে হবে এটা কি সমান্তর ধারার মধ্যে পড়ছে নাকি গুণোত্তর ধারার মধ্যে পড়ছে। তো দেখো সমান্তর কথাটা যদি দেখি, তাহলে সমান্তর কথাটা হচ্ছে আমি যদি একদম নর্মাল সংখ্যা করি তাহলে সমান অন্তর। আর এখন আমি যদি আরো সহজ করে বলি তাহলে সেটা অন্তরটা মুছে হবে সমান বিয়োগফল। সমান বিয়োগফল অর্থাৎ সমান বিয়োগফল যে সকল ধারার মধ্যে থাকবে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা কিরকম, ধরো যে গুণোত্তর ধারা একটা সিকোয়েন্স হবে 3 + 9 + 27 এভাবে যাবে। অর্থাৎ তুমি দেখো 3 এর বর্গ 9, আবার 3 এর কিউব মানে ঘন বলেছে 27, এভাবে যেটা যাবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো যেহেতু আজকের টপিকে আমার গুণোত্তর ধারা নেই, তাই গুণোত্তর ধারা নিয়ে আমি আর বিশেষ কিছু আলোচনা করব না। এখন এই সমান্তর ধারার অঙ্কগুলো করতে গেলে তোমাকে কোনো একটা সূত্র ফলো করতে হবে। প্রশ্ন আসতে পারে স্যার এখানে সমান্তর ধারাগুলো কি ধরনের সূত্র ফলো করব। তো প্রথম কথাটা হচ্ছে তোমাকে দুইটা সূত্র তোমাকে দিয়ে দেওয়া হবে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি দেখো nth পদের সমষ্টি a + n - 1 * d। এখন প্রশ্ন আসতে পারে স্যার এই প্রতীকগুলো কি। আপনি এই যে a + n - 1 * d লিখলেন, এটা কেন লিখলেন বা এগুলো কি কাজে ব্যবহার করব আমি। তা আমি আগে যে ধারাটা লিখছি আমি তো ধারাটা চেঞ্জ করি। আমি এখন একটা ক্রমিক জোড় সংখ্যা ধারা দিই, 2 + 4 + 6 + 8 ডট ডট একটা ধারা দিলাম। এটা একটা কোশ্চেন ধরো, হ্যাঁ আমরা ম্যাথে যাব, বই অঙ্ক করব, আর কষ্ট হওয়ার কিছু নাই। এখন এই যে ধারা দিলে না, ধারাটার মধ্যে আমি যে সূত্রটা প্রয়োগ করব কি করব, এখানে তো স্যার a নাই n নাই d নেই, তাহলে আমি কি প্রয়োগ করব, প্রশ্ন আসতে পারে। তো দেখো যে কোনো ধারা শুরু করতে গেলে প্রথমে যে সংখ্যাটা লাগে সেটা হচ্ছে প্রথম পদ। এখন প্রথম পদটা কি দেখো, মনে করে দেখো আমি প্রথমে একটা ধারা লিখছিলাম 1 + 2 + 3 + 4। এখানে প্রথম পদটা ছিল 1, বাট এখানে প্রথম পদটা হচ্ছে 2। অর্থাৎ প্রত্যেকটা ধারা কিন্তু সে অনুক্রম হইতে পারে, কিন্তু ধারাটা শুরু করতে হবে সেটা কিন্তু তোমাকে প্রথম পদ দেখে নির্বাচন করতে হবে। বুঝতে পারছো কথাটা? ঠান্ডা মাথায় কথাটা একটু ভাবো। প্রত্যেকটা ধারা একটা অনুক্রম মানতে পারে, কিন্তু ধারাটা কোন অংশ থেকে শুরু হবে সেটা আমার একটা প্রশ্ন থাকতে পারে। তো ধারাটা দেখো এখানে প্রথম ধারাটা শুরু হয়েছে 2 থেকে, বাট এখানে প্রথম ধারাটা শুরু হয়েছে 1 থেকে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এটাও তো ধারা এটাও তো ধারা, তাহলে এটা 1 থেকে কেন শুরু হলো, এটা 2 থেকে কেন শুরু হলো। ওই যে একই কথা, অনুক্রম, একই পার্থক্য, একই সিকোয়েন্স থাকবে তোমার। তো সেই জন্য এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইটাল রোল যেটা প্লে করবে সেটা হচ্ছে তোমার প্রথম পদ। তো সেজন্য আমরা প্রথম পদটা সূত্র প্রথমে ইউজ করব, আর প্রথম পদটাকে এখানে a দ্বারা ব্যবহার করা হয়। এখন তোমার কোশ্চেন করতে পারে স্যার a কেন ব্যবহার করে, এটা ফিক্সড স্যার, এটা ফিক্সড, এটা নিয়ে কোনো ব্যাখ্যা নাই a কেন ব্যবহার করা হচ্ছে। আর এটা কেউ বলে যে অ্যালফাবেটের প্রথম ওয়ার্ড এই জন্য a ব্যবহার করা, বাট এটা ফিক্সড। তো যারা ধারাগুলো বিশ্লেষণ করছেন তাদের প্রথম ফিক্সড নাম্বারটা হচ্ছে a। এখন প্রশ্ন আসতে পারে সেকেন্ড পার্ট হচ্ছে d কি, এটা হচ্ছে ডিফারেন্স, দুইটা পদের মধ্যে যে পার্থক্যটা আছে, ডিফারেন্সটা আছে সেটা। এখন এই ডিফারেন্সটা কিভাবে বার করব, এটা বের করার সূত্র হচ্ছে d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখন এটা সবগুলো ধারা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যদি সমান হয় তাহলে এটা সমান্তরাল হবে। তো এখন তুমি খেয়াল করো, আমি যদি d টা এখানে বের করতে যাই তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে খেয়াল করো প্রথম ধারাটা নিয়ে কথাবার্তা বলি, দ্বিতীয় ধারাটা আমরা কথাবার্তা বলবো না। কারণ দ্বিতীয় পদ হচ্ছে 4 আর প্রথম পদ হচ্ছে কত 2, তার মানে এই 2 টা হচ্ছে d, এই 2 টা হচ্ছে d। প্রত্যেক প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক নাম্বারের ক্ষেত্রে তোমাকে d টা বের করতে হবে এভাবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। সেম ভাবে তুমি যদি বলো যে আমি আপনার d টা মানতে পারলাম না, তাহলে তুমি দেখো এই তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ দিলাম 6 - 4 টাও 2, খেয়াল করছো? এখন এই প্রত্যেক ক্ষেত্রে পার্থক্যটা কিন্তু সমান, এজন্য ডিফারেন্স থাকে একটা ধরা হয়েছে। আর সমান্তর ধারার ক্ষেত্রে বিশেষ নিয়মটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্সটা সেম হবে, সেম নাম্বার, হ্যাঁ সেম নাম্বার, এটা কোনো গুণতি থাকা পারবে না, আবার তোমার ধরো যে এই ভাগ আকারেও কমবেও না, ঠিক আছে সেম নাম্বার। তো এই জন্য ডিফারেন্টটাকে একটা দিয়ে ধরা হয়। এখন প্রশ্ন আসতে হয় nটা কি। প্রথম অধ্যায়ে তোমরা জেনেছিলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তো পৃথিবীতে স্বাভাবিক সংখ্যাগুলো কয়টা সেটা তো তোমরা ভালো করেই জানো। 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে গঠিত সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। এখন এটা শেষ নাই, এখন প্রশ্ন আসতে পারে স্যার তাহলে আমি স্বাভাবিক সংখ্যা কয়টা ধরবো। এই জন্য তোমাকে বলে দিবে nতম পদের সমষ্টি কত। প্রশ্নে তোমাকে একটা হিন্ট দিবে, ওই হিন্টে তোমাকে n নাম্বার অথবা nতম পদের সমষ্টি বের করতে হবে। কথাটা বুঝছো কিনা?
এখন এটা ডিপেন্ড করবে এক একটা প্রশ্নের উপর, এক একটা চাহিদার উপর। প্রশ্নগত যদি তোমাকে এন্তম পদ বের করতে বলে তখন তুমি এই সূত্রটা দিবা, আর প্রশ্নগত যদি তোমাকে বলে যে এন্তম পদের সমষ্টি দেন তুমি এই সূত্রটা ইউজ করবা। কথাটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা ম্যাথ যখন প্র্যাকটিস করবো তখন আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবো, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব, কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসো আমরা প্রয়োজন সূত্রগুলির চ্যাপ্টারটা শেষ, আমরা এখন অনুশীলন করবো। অনুশীলনটা হচ্ছে যে তোমাদের নবম দশম শ্রেণীর বই থেকে পড়তেছে, বোর্ড বই, ঠিক আছে? বোর্ড বই নাম্বারগুলো আমি বলে দিব, ওই নাম্বারের আলোকে আমরা ওই অঙ্কগুলো করতে যাবো, ঠিক আছে? আসো, প্রথম অঙ্কটা হচ্ছে বোর্ড বই 6 নাম্বার, বোর্ড বইয়ের ব্যাক নাম্বার হচ্ছে 6 নাম্বার ব্যাকটাতে তুমি যদি প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটাতে একটা ধারা দিছে, ধারাটা হচ্ছে তোমার 8 + 11 + 14 + 17, 8 + 11 + 14 + 17, তারপর একটা অসীম দিয়ে দিয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো দ্বারা যে কোনো বাইটাল নাম্বারে শেষ নাম্বারটার আগে প্লাস চিহ্ন থাকে, অর্থাৎ এই প্লাস দ্বারা কি আমি আগেই বলছি দ্বারার সিকোয়েন্স হচ্ছে প্লাস থাকে। এই প্লাস নাম্বারটা মানে হচ্ছে প্লাসের পরে এখানে মানে সামহাউ কোনো নাম্বার আছে এবং সেই নাম্বারটা তোমাকে এখানে সার্চ করতে হবে, সেই নাম্বারটা তোমাকে বের করতে হবে, এই জন্য এখানে প্লাস দিচ্ছে। তুমি যদি কোনো কোয়েশ্চেনে এটা প্লাস না দেখো তাহলে তোমাকে এটাকে শেষ পদ ধরতে হবে, এটা হচ্ছে কি তোমার শেষ পদ। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। ইন কোশ্চেন ইউ হ্যাভ এনি সিগনিফিকেন্ট নাম্বার, তো দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার। অর্থাৎ তুমি যদি খেয়াল করো এই 17 যে নাম্বারটা আছে এটা যেহেতু পরে প্লাস নেই, তার মানে এটা হচ্ছে আমার শেষ সংখ্যা। কিন্তু আমার এই কোশ্চেনে 17 এর পর একটা প্লাস নাম্বার আছে, অর্থাৎ আমাকে পরবর্তী সংখ্যাটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো প্রশ্ন সেটাকে তোমাকে বলে দিয়েছে, প্রশ্ন সেটা বলছে যে কোন পদ, ধারাটির কোন পদ 302, সরি 392, ধারাটি কোন পদ। এটা আমি একটু লাল কালার দিয়ে লিখেছি, কারণ আছে, একটু অপেক্ষা করো। এখন তুমি খেয়াল করো, দেখো একটা কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম পদ 8, দ্বিতীয় পদ কত 11, অর্থাৎ 8 এর সাথে কোনো একটা নাম্বার যোগ হওয়ার পরে কিন্তু 11 হয়েছে। এন্ড থার্ড নাম্বারটা হচ্ছে 14, যেটা হচ্ছে 11 এর সাথে কোনো একটা নাম্বার যোগ হওয়ার কারণে কিন্তু 14 হয়েছে। ঠিক এভাবে তুমি একটা ধারা লিখতে থাকবা, লিখতে যেটা হবে হচ্ছে 392, সেই নাম্বারটা তোমাকে বের করতে হবে। এখন তুমি খেয়াল করো, এটা হচ্ছে তোমার ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে তোমার সেকেন্ড, এটা হচ্ছে তোমার থার্ড, এটা হচ্ছে তোমার ফোর্থ। এভাবে তোমার সিরিয়ালে লিখতে কততম নাম্বারে গিয়ে 392 হবে সেই তমটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ আমি তোমাকে একটা সূত্র দিয়েছিলাম, মনে আছে? n তম পদ, খেয়াল করো, n তম পদ একটা সূত্র দিয়েছিলাম, খেয়াল করো, n তম পদ a + n - 1 * d, এরকম একটা কথা তোমাকে বলছিলাম। তো ওইখানে কথাটা হচ্ছে এরকম করে কততম পদ, যে পদটা হবে কত 392, তার মানে এটা হচ্ছে আমার শেষ পদ। বেসিক্যালি এটা হচ্ছে আমার কি শেষ পদ। আর শেষ পদ যেটা n-তম পদ সেটাই। এখন তো প্রশ্ন আসতে পারে কেন শেষ পদ n-তম পদ, কারণ এই পদের পরে আমি কিন্তু 395টা বের করতে যাব না, 392টাই পর্যন্ত বের করব। তো 392টা পর্যন্ত যখন বের করব সেটা কিন্তু তোমার 392 নাম্বার হবে না, কারণ হচ্ছে তোমার দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 8, এখন সেটা কত নাম্বার হয় সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এই শেষ n-তম পদ যেটা সেটাই হচ্ছে কি তোমার শেষ পদ, আর শেষ পদ এখানে কত দেওয়া আছে 392 আছে। আসো অঙ্কটাকে সাজাই, আমরা কিভাবে অঙ্কটা সাজিয়ে করব, চলো এটা একটু সাজাই দেখি। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে, প্রথমে এটা যে একটা সমান্তর দ্বারা, এটা তোমাকে প্রুফ দেখাইতে হবে যে এটা একটা সমান্তর দ্বারা। কারণ দেখো পরীক্ষার কোশ্চেনে কিন্তু 13.1 13.2 আলাদাভাবে থাকবে না। তো তোমাকে ফ্রম কোশ্চেন তোমাকে সিলেক্ট করতে হবে যেটা কি সমান্তর দ্বারা নাকি গুণান্তর দ্বারা, ঠিক আছে? তো চলো আমি প্রথমে এটা একটু প্রুফ করি এটা সমান্তর দ্বারা। তাহলে ফার্স্ট অফ হচ্ছে দড়ি ধারাটির প্রথম পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, ঠিক আছে? তো ধারাটির প্রথম পদ আমরা কি বলছিলাম, অনেকেই আশা করি বলে ফেলতেছো, কারণ এটা তোমরা যখন জানার কথা। ধারাটির প্রথম পদ a, এখন এই সময় আমরা এখানে কত করছি 8, ঠিক আছে? এখন তোমরা খাতায় সাধারণত বের করো, আমি লিখতেছি সাধারণত d। এখন d সমান আমি কি বললাম, দুইটা পদের পার্থক্য, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা মাথায় রাখতে হবে। পার্থক্য প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ লেখা যাবে না, ঠিক আছে? তো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ লিখলাম, তাহলে পার্থক্য হচ্ছে কত 3। এখন তুমি এই সিকোয়েন্সে তুমি 14 - 11 দাও, that means you have to 3, তুমি 3 পাও, কথা বুঝছো? তো 17 - 14 দাও এবং তুমি 3 পাও। অতএব এত করার দরকার নেই, একটা ডিফারেন্স বের করলেই হয়। এখন যেহেতু প্রথম পদে এবং প্রতীকেতে পার্থক্য 3, তাহলে আমি বলতে পারি ইহা একটি সমান্তর দ্বারা। এখন অনেকেই প্রশ্ন আসতে পারে যে স্যার ইহা যখন দেখছি এটা কি ব্যাকগ্রাউন্ডে গুরুচন্ডে রয়েছে কিনা, এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, তোমাদের বইতে ইহা একটি সমান্তর দ্বারা লেখা আছে। অতএব এখানে গুরুচন্ডের দোষ করার দরকার নেই, ইহা একটি সমান্তর দ্বারা লিখে দিলাম, ইহা একটি সমান্তর
ধারা, ঠিক আছে? এখানে বাংলা ব্যাকরণ যদি সমস্যা খোঁজা দরকার নেই, তাহলে ইহা একটি সমান্তর ধারা। যেহেতু সমান্তর ধারা আমরা পেয়ে গেছি এবং সমান্তর ধারা nতম পদ আমাকে বের করতে হবে, তো এখানে আমাকে আরেকটা মান দিয়ে দিছে, সেটা হচ্ছে কত? শেষ পদ। তা আমি এখানে শেষ পদটা লিখে নিব, কারণ হচ্ছে এই শেষ পদ মানে হচ্ছে nতম পদ, শেষ পদ সমান কত? 392। এখন এই যে পুরো টোটাল আমার কাছে একটা মান আছে, এটা আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা হচ্ছে কি, আমার nতম পদ যেটা সেটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি বেসিক্যালি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, ঠিক আছে? এখন দেখো nতম পদ মানে শেষ পদ, এই শেষ পদটা আমার কত ছিল? 392। তা আমি 392 লিখতেছি, আর এর মান হচ্ছে আমার কাছে কত? এর মান হচ্ছে আমার 8, আর হচ্ছে প্লাস n এর মান আমি জানি না, মানে n এর মান আমাকে বের করতে হবে এটা, ঠিক আছে? 1 ইনটু d এর মান কত? আমার 3। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এটা জাস্ট আমি একটা সূত্র পিক করলাম আর সূত্রের মধ্যে মান করে কি করলাম, জাস্ট ডেলিভার করে দিলাম, আর কিছুই না, ঠিক আছে? যারা টেনে করো তাদের কাছে এটা খুব ইজি। তবে আমি আশা করব তোমরা কিছু নতুন কথা পাইছো, তাদের অপেক্ষা করো, সামনে তোমাদের ম্যাথগুলো পেয়ে যাবো, তোমাদের যে চাহিদা সেটাও পেয়ে যাবো। তো দেখো 8 আর হচ্ছে 3n মাইনাস 3। আশা করি এতটুকু তোমরা দেখছো। একটা স্ক্রিনশট দিয়ে নাও, দেন আমি পরের অংশটা উঠাচ্ছি। একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো ঠিক আছে, আশা করি স্ক্রিনশট দিয়ে নিছো। তোমরা যারা বসো নেক্সট ক্লাস থেকে খাতাগুলো নিয়ে বলবা, তাহলে স্ক্রিনশটে ঝামেলাটা থাকবে না। তো দেখো 392 ছিল এখানে আমার, আর 8 থেকে 3 গেলে হচ্ছে কত? হ্যাঁ, অনেকেই বলতেছে 5। এখন তুমি একটু চেঞ্জ করো, যেহেতু আমাকে 300 বের করতে হবে, আমি 300 এদিকে আনলাম, পুরোটাই এদিকে আনছি। এক ঠান্ডা মাথায় দেখো, পুরোটাই এদিকে আনার পরে 392 টা এদিকে বেসিক্যালি আসে। যেহেতু +5 এদিকে ছিল, তাহলে এদিকে গেলে কি হবে? -5 হবে। আর 3n সমান হচ্ছে 12 হাতে আছে 1 387, ঠিক আছে? এখন এই 3 আর n এর মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে সমান সমান ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। গুণ সম্পর্কে কিছু যদি ওই পাশে গেলে অবশ্যই ভাগ হবে, ভাগে কিছু গেলে গুণ হবে, যোগে কিছু গেলে বিয়োগ হবে, বিয়োগে কিছু গেলে যোগ হবে। এটা তোমরা আগে থেকেই জানো, এটা তোমাদের জানা কথা। 387/3 ইকুয়াল n ইকুয়াল কাটাকাটি করো 1 আর 2 129। দেখো আমরা 129, n এর মান হচ্ছে কত? 129। তো আমার এখানে প্রশ্নে একটা কথা ছিল, তার মানে কোন পদ 392, 392, অর্থাৎ 129 নম্বর সংখ্যাটা এভাবে লিখতে লিখতে 129 নম্বর সংখ্যাটা হবে কত? 392। এখন তুমি এটা শেষ করে দিবে, সুতরাং এটা হচ্ছে আমার প্রশ্ন শেষ। তার কি 129 নম্বর পদ হবে 392। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? আশা করি এই অঙ্কটাতে তোমাদের কোনো সমস্যা নেই। আর যদিও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমরা পরের একটা অঙ্কে চলে যাই, ওই nতম পদের সমস্যা একটা অঙ্ক করি, তারপর আমরা একটা অন্য একটা অঙ্কে আসবো। যেহেতু nতম পদটা আমরা তখন আলোচনা করতেছিলাম, তো প্রথম সূত্রটা আমার শেষ। তো দ্বিতীয় সূত্র হচ্ছে nতম পদের সমষ্টি। এটা হচ্ছে তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা যদি আমরা করি, তাহলে nতম পদের সমষ্টিটা পেয়ে যাব। 10 নম্বর প্রশ্নটা একটু উল্টাবো, এটা হচ্ছে 256 ফেজ। প্রশ্ন হচ্ছে এরকম, 8 + 16 + 24 প্লাস দ্বারাটি প্রথম 9টি পদের সমষ্টি, প্লাস দ্বারাটি প্রথম 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি। দেখো এখানে লাস্টে একটা কথা তোমাকে দিছে যে সাম তোমাকে বের করতে হবে, টোটাল যে সমষ্টিটা যোগফলটা সেটা তোমাকে বের করতে হবে। আগের প্রশ্নে কিন্তু এরকম কথা ছিল না। আগে যে প্রশ্নটা আমরা দেখছি সেটাতে ছিল যে ধারাটি কোন পদ 392, কোন পদ চাইছে ওইখানে, হ্যাঁ? বাট এখানে দেখো ডিফারেন্টটা দেখো, এখানে সমষ্টি চাইছে। অর্থাৎ আমি তোমাকে প্রথমে একটা কথা বলছিলাম যে তোমার কোনো প্রশ্নে তোমাকে ওই প্রশ্নকতা তোমার চাহিদা অনুযায়ী সূত্র প্রয়োগ করতে, প্রশ্নকতা তোমাকে যে চাহিদা চাইবেন সেই চাহিদা অনুযায়ী তোমাকে প্রয়োগ করতে। তো ওনার চাহিদা ছিল এখানে সমষ্টি, বাট আগে চাহিদা ছিল কি? nতম পদ। তো ওই পদ থাকার কারণে কিন্তু আমি বেসিক্যালি তোমার ওই nতম পদের সূত্রটা ইউজ করছি। বাট এই কোশ্চেনে তুমি যদি খেয়াল করো, এই কোশ্চেনে কিন্তু অলরেডি সমষ্টি চাইছে। তো সমষ্টি যেহেতু চাইছে, তার আমার কততম পদ সেটা আমার বের করার দরকার নেই। আর তুমি যদি প্রশ্নটা ভালো করে খেয়াল করো, খুব সিরিয়াসলি খেয়াল করো, এখানে প্রশ্নের কথা কিন্তু বলছে 9টি পদ, তার মানে n এর মান 9, এটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো n এর মান 9 যে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, এই n এর মান 9টাই হচ্ছে মূলত nতম পদ। কথাটা বুঝছো? প্রশ্নকর্তা যদি তোমাকে একটা হিন্ট দেয়, আমি সবসময় বলি প্রশ্নকর্তা তোমাকে একটা হিন্ট দিবে
ওনার হিন্ট হচ্ছে কি এখানে 9 মানে n ইকুয়াল 9, n এর মান 9 দিয়ে দেওয়া হয়েছে, আর তোমাকে এই পদগুলো সমষ্টি বের করতে হবে। তা আমরা যেহেতু প্রথমেই আমি কোনো ধারা লিখতে নিজের মতামত প্রকাশ করতে পারবো না, আমি নিজে থেকে বলতে পারবো না যে এটা সমান্তর দ্বারা বা গুণান্তর দ্বারা, তা আমাকে একটা প্রুফ দেখাইতে হবে। আমি বুঝছি ঠিক আছে, কিন্তু প্রশ্ন কথা তোমার খাতা থেকে বুঝবে, তো তোমার খাতায় সেটা প্রুফ দেখাইতে হবে যে এটা একদম পদটা, এই যে ধারাটা এটা কোনটা, আমি দেখে প্রশ্ন দেখে বুঝছি যে এটা কি সমান্তর দ্বারা, তারপরে তোমাকে একটু প্রুফ দেখাইতে হবে। এটা হচ্ছে সিকোয়েন্স অফ ম্যাথ, ম্যাথের ক্যালকুলেশন অনুযায়ী আমাকে একটু দেখাইতে হয়। তো ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান হচ্ছে তোমার 16 - 8, দ্যাট মিন্স 8, because 8 is এখন তুমি কি করো, একটা পদের সমষ্টি, তো এই দেখো তুমি সাধারণত সমান তারটা প্রথম পদে, তা আমি লিখতেই পারি ই একই সমান্তর দ্বারা, এই কথাটা একটু লিখতে হবে, এটা সমান্তর দ্বারা গুণান্তর দ্বারা এটা একটু লিখতে হবে। এটাও একটা প্রশ্নের চাহিদা যে তুমি ধারণাটা বুঝতে পারছো এটা। কেউ যদি এই লাইনকে স্কিপ দাও তাহলে প্রশ্নকর্তা যে উত্তর কাটবে মানে একটু চাইলে মার্কটা নাও দিতে পারে, কারণ তুমি ধারাটি সেটাই সিলেক্ট করতে পারবে না, তাহলে তুমি সূত্রটি অ্যাপ্লাই করলা, প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নকর্তা অনেক সময় উদার হয়ে থাকে মার্ক দিয়ে দেয় আমাদেরকে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যদি প্রশ্নকর্তার মাথা কোনো কারণে উনি অনাগামিত থাকেন বা কোনো কারণে চিন্তা করছেন মনে হয় একটু আজকে মার্ক দিবে না, চিন্তা করছেন এই লাইনটা যদি মার্ক না দিতে পারে, এক্ষেত্রে তোমার কোনো অভিযোগ থাকবে না। অতএব এটা মাথায় রাখতে হবে একটি সমান্তর দ্বারা, ঠিক আছে। তো এখন n-তম পদের সমষ্টি সূত্র লিখেছি, যেটা আমরা জানি আমাদের কাছে ছিল আগে থেকে, তাহলে আমরা জানি n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি Sn equal n/2 into 2Sn plus n-1 into d, ঠিক আছে। আচ্ছা এটা 2a বলতে পারো 2s বলতে পারো, as you wish, যেটা যে বলা হবে। n-তম পদের সমষ্টি Sn equal n/2 into 2Sn plus d। এখন তুমি খেয়াল করো দুইটা n এখানে আছে, প্রশ্ন মনে হচ্ছে এই একটা, ঠিক আছে, আবার এখানে একটা n আছে। এখন তোমার কোনো প্রশ্ন আসতে পারে যে স্যার আমি এখানে কি বের করব। দেখো আমি আগে বললাম 9টা পদ দিছি মানে n এর মান কত 9, তাহলে 9টি পদের সমষ্টি হবে, n এর জায়গায় এখানে কত লিখবা, এই n এর জায়গায় যদি এখানে 9 লিখো, n এর জায়গায় যদি এখানে 9 লিখো, তাহলে যত জায়গায় তুমি n পাবা সব জায়গায় তুমি 9 বসাবা। বুঝতে পারছো কথাটা? এই n এর জায়গায় যদি এখানে 9 বসাবা, যত জায়গায় তুমি n পাবা প্রত্যেকটা প্লেসে তুমি 9 দ্বারা রিপ্লেস করবা, আর কিছুই না। তা আমি আশা করি স্ক্রিনশট দিয়ে নিবা, স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, যারা ফার্স্ট তারা আগেই স্ক্রিনশট দিয়ে নিছো। আমি সূত্রটা এখানে সূত্রটা মূলত আমি প্রশ্নটা এটা বের করে দিয়েছি এখানে, তাহলে 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি S9, খেয়াল করছো n এর জায়গায় কত ছিল 9, তাইলে হবে যে 9/2 into 2s plus 9 minus 1 into d। আচ্ছা d এর মান আমাদের কত বেরিয়েছিল মনে আছে? আচ্ছা পরের লাইন দেখি, হ্যাঁ অবশ্যই মনে থাকার কথা, যদি আমাদের 8 বেরিয়েছিল 9/2 2 into 8 plus 9 থেকে 1 গেলে কত 8 into, আর d এর মান কত 8, 9/2 আর হচ্ছে 16 plus 64 80, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝতে পারছো। জাস্ট আমি সিম্পলি এটা যোগ করলাম, এটা গুণ করলাম, আর হচ্ছে এখানে মানগুলো জাস্ট বসাই মানটা বের করলাম। এখন প্রশ্ন আসতে পারে, খেয়াল করো তুমি এটা নিচে মনে 1 আছে, তার মানে আমি যদি গুণ করে কাটাকাটি করতে পারি, আবার এখানেও কাটতে পারি, এই সিম্পল হিসাবটা তোমরা পারো। আর যদি 4 9 36 আর একটা 0 থেকে 7, অতএব n-তম পদের সমষ্টি কত 360। আশা করি এই দুটো অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা, আর অ্যাক্সেস দিয়ে নাও, অ্যাক্সেস দিলে আমরা পরবর্তী অঙ্কে যাব। আচ্ছা তাহলে আমরা 11 নম্বর অঙ্কে যাই, ঠিক আছে। 11 নম্বর অঙ্কের আগে তোমাকে আমি বলবো যে তুমি প্লিজ তোমার বইতে জাস্ট সেকেন্ড, আমি উদাহরণ 4 নম্বর অঙ্ক, আমি 11 নম্বর অঙ্কটা করতেছি, তুমি ভালো করে বোঝার জন্য উদাহরণ 4 নম্বর অঙ্কটা একবার দেখতে পারো, সেম টাইপসের অঙ্ক এবং সেম ইকুয়েশন। এই অঙ্কটাতে উদাহরণে দুইভাবে দিছে, তা আমরা সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আমরা সেটা করবো, যদি একটু বড় হোক সমস্যা নেই। পরবর্তী অ্যাপ্লাইটা আমরা করবো না, এই সূত্রটা দিয়ে বিকল্প পদ্ধতিটা করবো না, কারণ এই ক্ষেত্রে তোমাকে নতুন একটা সূত্র আনতে হবে, নতুন একটা ক্যালকুলেশন করতে হবে, দরকার নেই আমরা যে ক্যালকুলেশনটা জানি সেটাই করবো, ওইখানে আমার সময় থাকে।
11 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা তুমি একটু দেখো, আমি প্রশ্ন লিখতেছি। সেটা হচ্ছে যে 5 + 11 + 17 + 23 + 17 + 23 + 59 + 59 = what? এরকম একটা কোশ্চেন তোমার কাছে আছে। এখন তুমি খেয়াল করো, আগে দুটো প্রশ্নে কিন্তু হয় এখানে ডট ডট দিয়ে শেষ করে দিছে, অথবা এখানে ডট ডট দেওয়ার পরে কোনো একটা পদের সমষ্টি বের করতে বলছে। কিন্তু এই কোশ্চেনটাতে পার্থক্যটা কি দেখো, এই কোশ্চেনটাতে তোমাকে এখন যে প্রশ্ন করতে হবে স্যার এখানে আমি এনতম পদ এনতম পদের সমষ্টি কি ব্যবহার করব, কারণ আমি তো নতুন প্রশ্ন দেখতেছি। নতুন প্রশ্ন না, প্রশ্ন ওইটাই, কথা হচ্ছে এখানে তোমাকে একটু মাথা খাটানোর জন্য সুযোগ করে দিছে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে, দেখো তুমি পুরো প্রশ্ন যদি খেয়াল করো, আমি তোমাকে দুটো সিকোয়েন্সে দেখাই। প্রথম কথাটা হচ্ছে এটা, আর পরে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে দেওয়া আছে। এখন তুমি যদি প্রথম কথাটা খেয়াল করো 1 2 3 4 ডট 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 এত লম্বা সংখ্যাটা 59, অর্থাৎ তোমাকে একটা পদ কিন্তু দিয়ে দিয়েছে। এখন এখানে কয়টা পদ আছে আমি জানি না, কেন জানি না, দেখো আমি যদি লিখি 1 2 3 4 এখানে অনেকগুলো পদ হইতে পারে, এটা একটা নাম্বার হইতে পারে। এখন কত নম্বর পদ 59 আমি যদি সেটা বের করতে পারি, তাহলে তাদের যে সামারি মানে সাম যেটা আছে, যোগফল যেটা আছে সেটা আমি বের করতে পারবো। সমান সমান মানে এটা সমষ্টি বের করা। মাঝে মাঝে তোমাকে বলে না যে পাঁচটা সংখ্যা দিয়ে বলে এক সমান সমান দিয়ে দেয়, যেটা ইকুয়াল কত, বা তুমি যদি সমাধান করতে যাও x + y + z = what এরকমটা নাম্বার দিয়ে ঠিক এরকম। এখানে তোমাকে প্রথমেই কিছু ধারা দিয়ে দিছে এবং সেটা সমষ্টি তোমাকে বের করতে হবে। বাংলায় যদি কথা না লিখে, এটা হচ্ছে ম্যাথের ভাষা, সমান সমান দেওয়া মানে হচ্ছে তোমাকে এটা সমষ্টি করে। এখন প্রশ্ন আসতে পারে কেন সমষ্টি করবো, কারণ মধ্যে চিহ্নগুলো হচ্ছে কি প্লাস, আর ধারাতে কখনোই বিয়োগফল বের করতে বলবে না, অন্তঃফল বের করতে বলবে না, বা গুণফল বের করতে বলবে না। তো এই কোশ্চেন থেকে আমি যদি পাই, তাহলে আমাকে এখানে প্রথমে দুটো সূত্র বের করতে হবে। প্রথম কথা হচ্ছে আমার ধার এতটুকু পর্যন্ত কতটা পদ, মানে এখানে এনতম পদের সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। এখানে আরেকটা জিনিস তোমাকে খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে শেষ সংখ্যা 59, এটা হচ্ছে কিন্তু শেষ সংখ্যা, মানে শেষ পদ। কেন শেষ পদ, দেখো 59 এর পরে কি আর কোনো সংখ্যা আছে? 59 এর পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই। তাহলে এখন তোমার এখন তোমার প্রথম প্রশ্ন তুমি কল্পনা করো 5 + 11 + 17 + 29 ডট 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 দাঁড়াটি কোন পদ 59, এরপর একটা প্রশ্ন কল্পনা করা যায় না, দাঁড়াটি কোন পদ 59, অবশ্যই কল্পনা করা যায়। দাঁড়াটি কোন পদ 59 যদি কল্পনা করা যায়, তাহলে কি প্রথম সূত্রটা আমি অ্যাপ্লাই করব কি করব না? অবভিয়াসলি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তো যথারীতি আমি ধারাটি এটা আগে প্রুফ করতে হবে। আমি লিখি ধরি দাঁড়াটির প্রথম পদ a সমান হচ্ছে 5, ধারাটি সাধারণ অন্তর d সমান হচ্ছে তোমার 11 - 5 ইকুয়াল হচ্ছে 6। সবক্ষেত্রে 6 হবে, হ্যাঁ 17 - 11 দাও, দ্যাট মিন্স 6 ই হবে। তো ধারাটি সাধারণ 6। এখন তুমি দেখে নাও প্রথম প্রশ্নটা যদি আমি পাই, তাহলে শেষ পদে আমি কত পাইছি 59, তার মানে লিখি শেষ পদ 59, ঠিক আছে। শেষ পদ মানে কি, আর কথা এনতম পদ। তা আমরা জানি কি, আমরা জানি n-তম পদ সমান a + n-1 * d। এই সূত্রটা যখন তোমাদের কনভার্স হয়ে যাওয়ার কথা, আর যারা উপরের ক্লাসে কোনো তার তো অলরেডি মুখস্থ আছে এটা 59, আর হচ্ছে এখানে a এর মান হচ্ছে 5, n আমাকে বের করতে হবে, তাই তার কাছে n এর মান কোনো নাই, আর b এর মান হচ্ছে 6। 5 + 6 and -6 কি হবে, 6 * 10 মানে 6 10 প্লাস মাইনাস মাইনাস 6 * 1 মানে 6। তো 5 থেকে 6 চলে গেলে হচ্ছে -1, তো 6 and -1 আমরা ডান দিকে লিখি, পরে ক্লাসেস নিয়ে নিও, বা 59, সরি এদিকে লিখে দিলাম একবারে 6 এর উপর 59 + 1, কেন পুরোটা আনলাম তো -1 এর দিকে গেলে কি হবে, প্লাস হবে। এই কোশ্চেনটা জানার কথা এটা স্টুডেন্ট 6n = 60, সুতরাং n = 10। এখন তুমি খেয়াল করো, অর্থাৎ এই 10 নম্বর সংখ্যাটা হচ্ছে আমার কত 59। এখন 10টা পদের সমষ্টি বের করতে হবে। কয়টা পদের সমষ্টি বের করতে হবে, 10টা পদের। এখন তুমি দেখো, এখন সমষ্টি যখন বের করবা, তাহলে তুমি কোন সূত্রটা ব্যবহার করবে, দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবে। তাই একটা তুমি স্ক্রিনশট দিয়ে নাও, আশা করছি দিয়ে নিছো, এখনো শেষ পর্যন্ত দরকার নেই। আবার এনতম পদের সমষ্টি, আবার কি, আবার এনতম পদের সমষ্টি। এই কথাটার জায়গায় আমি n এর মান কত বের করছিলাম 10, 10তম পদের সমষ্টি, তাহলে s10 লিখব, s10, তাহলে এখানে n এর জায়গায় 10, n এর জায়গায় 10 বসাবো,
টুয়াইস এ প্লাস n মাইনাস 1 তাহলে এটা যাবে 10 হবে 10 মাইনাস 1 ইনটু কত d তো 10 কে টু দি পাওয়ার 5 আচ্ছা কোন সংখ্যা যদি ভাগ না যায় তাহলে রেখে দিবা আগে আমরা বলতে ভাগের জন্য রেখে দিছিলাম এটা যাচ্ছে এগুলো ভাগ করে দিছি এটা কোনো বিশেষ নিয়ম না তাহলে 2 ইনটু এর মানে হচ্ছে আমার কত 5 প্লাস 10 মাইনাস 1 9 আর d এর মানে হচ্ছে আমার কত 6 5 তো গুণে 10 56 64 ঠিক আছে তো কোন করো অর্থাৎ এই তোমার যে ফুল কোশ্চেনটা ছিল অর্থাৎ এরকম 10টা সংখ্যা যোগ করার পরে সেটা যোগফল হবে কত 320 আর এটা হচ্ছে অ্যান্সার আশা করি এই তিনটে অঙ্ক তোমরা ক্লিয়ার তোমাদের কোনো সমস্যা নেই তো আমরা আশা করবো যে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে উপস্থিত থাকবে আর পরবর্তী ক্লাসে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ তোমাদের যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা আর ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা আর পড়াগুলো হ্যান্ডআউটগুলো করে স্ক্রিনশটে কমেন্টে দিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম